শাহবাগে ছাত্রলীগ আন্দোলনকারীদের সংঘর্ষ, 50 গাড়ি ভাঙচুর। এদিকে হাইকোর্টের নির্দেশ, গুলি না করার রিট খারিজ, আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণ। মুন্সিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত 2। অসহযোগ কর্মসূচি, কি চলবে কি বন্ধ থাকবে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো শিক্ষার্থীদের এক দফা বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলছেন সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার, রিমান্ড, উচ্চ আদালতের নির্দেশনা ও আইন উপেক্ষিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহবাগে ছাত্রলীগ আন্দোলনকারীদের সংঘর্ষ, 50 গাড়ি ভাঙচুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত 50টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্তত 50টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর, অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। সরেজমিনে দেখা যায়, সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী শূন্য শাহবাগের BSMMU এর ভেতরে সরকার দলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নেয়। অন্যদিকে শাহবাগ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। জানা গেছে, প্রথম দিকে শাহবাগের সতর্ক অবস্থানে পুলিশ সদস্যের উপস্থিত থাকলেও এখন কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যাচ্ছে না। তবে শাহবাগ থানা পাহারায় কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এদিকে ঘোষিত ও কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই গণপরিবহন, চলছে শুধু রিকশা, সিএনজি। BSMU এর ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী, স্বজন সহ সংশ্লিষ্ট অনেকেই। হাইকোর্টের নির্দেশ, গুলি না করার রিট খারিজ, আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণ। আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, PRB-তে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন, তবে নির্বিচারে গুলি করা যাবে না। মুন্সিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত 2। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 10টা থেকে 10:30টার মধ্যে 25 থেকে 30 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে 2 জন মৃত ছিল। তাদের বয়স 22 থেকে 25 বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীরা বলেন, সকালে আমরা শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন এলাকা অবস্থান করছিলাম। সে সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের বন্ধুদের মারধর শুরু করে। পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে মিছিল শুরু করি। মিছিলের মধ্যে পুলিশের উপস্থিতি আমাদের উপর গুলি করতে করতে হামলা চালায়। এতে আমাদের 40 থেকে 50 জন গুলিবিদ্ধ হয়েছে, কয়েকজন মারা গেছে বলে শুনেছি। অসহযোগ কর্মসূচি, কি চলবে কি বন্ধ থাকবে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আগামীকাল শুরু হতে যাওয়া সর্বাত্মক অসহযোগে কি চলবে কি চলবে না তা জানানো হয়েছে। আসিফ মাহমুদ জানান, অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবে
দিবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। কেউ অফিসে যাবেন না। মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না। সব ধরনের সরকারি সভা, সেমিনার ও আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। আসিফ মাহমুদ বলেন, দেশের কোনো কলকারখানা চলবে না। গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকেরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রাইট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানা রুটিন দায়িত্ব পালন করবে। বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে। আসিফ আরো বলেন, আমলারা সচিবালয়ে যাবেন না। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে। বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। ছাত্রদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রদের আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এখন ছাত্ররা আন্দোলন থেকে নিজ নিজ ক্ষেত্রে চলে যাবেন। অসহযোগ আন্দোলনের বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নস্যাৎ করতে চাই না। আন্দোলনে যদি এদেশের জনগণ যুক্ত হয় তাহলে হবে। তখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, সেক্ষেত্রে তারা কোনো আক্রমণের শিকার হবে না, সেটিকে নিশ্চিত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আপনাকে যদি মারে তাহলে আপনি কি মার দেবেন না? আপনি কি বসে থাকবেন? আইন শৃঙ্খলা বাহিনীর আত্মরক্ষার অধিকার দেওয়া আছে, আপনাকেও দেওয়া আছে। আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনার প্রাণ রক্ষার্থে, সম্পদ রক্ষার্থে আত্মরক্ষা যেতে পারেন, এটা আইনগত অধিকার। শিক্ষার্থীদের এক দফা বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রের শহীদ মিনারের বেদি থেকে সামনের গোটা চত্বর সড়ক, একপাশের মূল সড়কটি ধরে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক, কোনাকুনি দোয়েল চত্বরের দিকে চলে যাওয়া সড়ক, আরেক পাশে পলাশীর দিকে গেছে যে সড়ক, সর্বত্র মানুষ আর মানুষ, কানায় কানায় পূর্ণ। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বলেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। আন্দোলনকারীদের পানি সরবরাহ করতে গিয়ে গত 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার স্মরণে গতকাল শিক্ষার্থীরা অনেকে পানি লাগবে বলে বিনামূল্যে সবার মধ্যে পানি বিতরণ করেন। কেউ কেউ নিজ খরচে পেয়ারা খেতে দেন বিক্ষোভকারীদের। শহীদ মিনারের পাশে বেশ কিছু রিকশা নিয়ে অবস্থান নেন চালকেরা। নিজের রিকশার উপর বসেই তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ইত্যাদি। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করেন। তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার, রিমান্ড, উচ্চ আদালতের নির্দেশনা ও আইন উপেক্ষিত। সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, আটকের পর 24 ঘন্টা আদালতে তোলার আইন মানা হচ্ছে না। রিমান্ডের নামে অধিকাংশই অমানবিক নির্যাতনের শিকার। অভিযোগ, ভুক্তভোগীদেরকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর থেকে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। আন্দোলনে অংশ নেননি এমন ব্যক্তিদের যেমন ধরা হচ্ছে, তেমনি স্কুল, কলেজ, পড়ুয়া, সাধারণ শিক্ষার্থী ও শিশুদেরও ধরা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশুকে নিম্ন আদালত রিমান্ডে পাঠালে সমালোচনা তৈরি হলে রিমান্ড বাতিল করা হয়। এমন পরিস্থিতিতে
ভুক্তভোগীদের স্বজন ও আইনজীবীরা শুরু থেকে অভিযোগ করে আসছেন, গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা মানছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের পর আদালতে তোলার আগে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতন করা হচ্ছে, বিষয়টিকে মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন দাবি করে নিম্ন আদালতের নজরে আনলে কোনো প্রতিকার মিলছে না বলেও তাদের অভিযোগ। তবে পুলিশ ও সরকারি কৌশলীরা বলছেন, আইন ও আদালতের নির্দেশনা মেনেই আটক ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে 20 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। নাহিদ গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তাকে চোখে বেঁধে তুলে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের কারণে তার 2 কাঁধ ও পায়ে রক্ত জমাট বেঁধে আছে। গণমাধ্যমে আঘাতের সেসব ছবি প্রকাশ পেয়েছে। একই অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া নূর। ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 19 জুলাই রাত 3:30টার দিকে ঘরের দরজা ভেঙে নূরকে তুলে নেওয়ার 39 ঘন্টা পর আদালতে তোলা হয়। নূর তাদের জানিয়েছেন, ডিবি তাকে তুলে নিয়ে যাওয়ার পর অকথ্য নির্যাতন করেছে, এমনকি 2 দফা রিমান্ডে তাকে ইলেকট্রিক শক ও ইনজেকশন পুশ করেছে। নূরের আইনজীবীরাও নির্যাতনের অভিযোগ করেছেন। আদালতে হাজিরের সময় নূর হাঁটা চলা এমনকি ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না, এমন ভিডিও গণমাধ্যমে প্রচার হয়। ভুক্তভোগীদের আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এলোপাতাড়ি ধলপাকড় করছে। পরবর্তী সময় নাশকতা ভাঙচুরের বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। অনেককে আটকের পর 24 ঘন্টায় আদালতে তোলার আইন মানা হচ্ছে না। এছাড়া রিমান্ডের নামে বেশিরভাগকে অমানবিক নির্যাতন করা হচ্ছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করার কোনো নিয়ম নেই। এক্ষেত্রে উচ্চ আদালতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যা অবশ্যই মানতে হবে। তিনি বলেন, কাউকে কোনো কারণে আটক করা হলে 3 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটি জানাতে হবে। একই সঙ্গে আটক ব্যক্তির আত্মীয়স্বজন ও তার আইনজীবীকে বিষয়টি জানাতে হবে। এছাড়া কাউকে সন্দেহভাজন হিসেবে কাউকে আটকের পর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না, এমনকি রিমান্ড ও জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা যাবে না। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও কোটা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের ক্ষেত্রে মানা হচ্ছে না। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। যারা গ্রেপ্তার রিমান্ডের নামে ভীতিকর পরিবেশ তৈরি করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে তিনি মনে করেন। আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, রিমান্ডে নেওয়ার কারণ নিয়ে আইনে বলা হয়েছে, কোনো মামলার প্রকৃত আসামি পরিচয় পাওয়া না গেলে জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা যায়। কোনো মামলায় একাধিক আসামি থাকলে গ্রেপ্তার একজনের কাছ থেকে বাকি আসামিদের সম্পর্কে তথ্য জানতে রিমান্ডে নেওয়া যায়। ঘটনার ক্লু, ঘটনার বিবরণ বা অপরাধের উদ্দেশ্য জানতে রিমান্ডে নেওয়া যায়। অন্যদিকে রিমান্ডে নিয়ে সংবিধানে বলা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার ফৌজদারি কার্যবিধির অপপ্রয়োগ নয়, সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশের নির্দেশনা কতটা মানছে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ উচ্চ আদালতের নির্দেশনা মানছে না। সংবিধানেও বলা আছে, কাউকে রিমান্ডে নিয়ে অমানবিক অত্যাচার নির্যাতন করা যাবে না, কিন্তু দিনের পর দিন আদালতের আদেশ মানা না হলেও কোনো প্রতিকার মিলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, কাউকে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে সংবিধানের 33 ও 35 অনুচ্ছেদ অনুসরণ করা বাধ্যতামূলক। তবে আইন শৃঙ্খলা বাহিনী সেসব নিয়মের তোয়াক্কা করছে না। তবে আইন মেনে গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমন দাবি করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ বলেন, গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের অভিযোগ ঠিক না। আইন ও আদালতের নির্দেশনা মেনেই গ্রেপ্তার কিংবা রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া অহেতুক কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না। যারা প্রকৃত অপরাধী তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে শিশুদের আটক বা রিমান্ডের ক্ষেত্রে আইন মানা হচ্ছে না বলে অভিযোগ আইনজীবী ও স্বজনদের। আইনজীবী তাসমির উদয় বলেন, শিশু আইনের 44-এর 3 ধারা অনুযায়ী গ্রেপ্তার করার পর শিশুকে কোনো অবস্থাতে হাত করা বা মাজায় দড়ি বা রশি পরাতে পারবে না পুলিশ। তবে তারা সেটি মানছেন না। দেখা যায় 31 জুলাই 16 বছর 10 মাস বয়সী এক কলেজ শিক্ষার্থী হ্যান্ডকা পরিয়ে ও দড়ি বেঁধে ঢাকার CMM আদালতে হাজির করা হয়। এর আগে 27 জুলাই আইনগতভাবে শিশু হিসেবে স্বীকৃত এক শিক্ষার্থীকে 7 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাগরিকদের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হলে একদিন পর তার রিমান্ড বাতিল করেন আদালত। পাশাপাশি তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত। আইনজীবী তাসমির উদয় আরো বলেন, সুনির্দিষ্ট নয় অজ্ঞাতনামা আসামি হিসেবে বেশ কয়েকজন শিশুকে গ্রেপ্তার করা হয়। তাদের জন্ম সনদ ও একাডেমিক সার্টিফিকেট আদালতে উপস্থাপন করার পরও রিমান্ড মঞ্জুর করা স্পষ্ট যে সেখানে আইন মানা হয়নি। সামগ্রিক বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ আবু বলেন, গ্রেপ্তার নিয়ম লঙ্ঘন ও রিমান্ডে নির্যাতনের অভিযোগ সত্য নয়। আইন ও উচ্চ আদালতের নির্দেশনা মেনেই রিমান্ডে পাঠানো হচ্ছে। তবে কেউ রিমান্ডে নির্যাতনের শিকার হলে আদালতের নজরে আনতে পারেন, তখন আদালত ব্যবস্থা নেবেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।